কয়েকজন তরুণ তরুণী এমন একটি সৈকতে এসে পৌঁছায় যেখানে মাত্র একটি নিয়ম রয়েছে, কোনো অবস্থাতেই বালু স্পর্শ করা যাবে না। চলুন জেনে নেওয়া যাক এই নিষেধাজ্ঞা অমান্য করলে কি ঘটতে পারে। একদল বন্ধু মিলে সৈকতে এক জমজমাট পার্টির আয়োজন করে। তারা আনন্দ ফুর্তি করে দারুণ সময় কাটাচ্ছিল। মেয়েরা সুইমস্যুট পরে নাচছিল আর বিভিন্ন ধরনের পানীয় উপভোগ করছিল। অন্যদিকে ছেলেরা মেতে উঠেছিল নানা রকম প্রতিযোগিতার আইডিয়া বের করায়। ভ্যান্স এবং গিলবার্ট নামের দুই বন্ধু আঠালো কিছু একটা দিয়ে ঢাকা বিশাল এক বল খুঁজে পায় এবং সেটাকে টেনে হিঁচড়ে পার্টির কাছাকাছি নিয়ে আসে। বিনোদন, অ্যাক্রোব্যাটিক ট্রিক্স, ড্রিঙ্কস, প্র্যাঙ্ক আর চুম্বনে ভরা সেই পার্টিতে সব কিছুই ছিল। পরদিন সকালে মিচ এবং কেইলি লাইফগার্ডের কেবিনে জেগে ওঠে। জোনা এবং সান্ডা ঘুমিয়েছিল গাড়ির ভেতরে। গাড়ির পিছনের সিটে ঘুমাচ্ছিল ভ্যান্স এবং রনি। আর গিলবার্ট তো সরাসরি একটা ময়লার ড্রামের ভেতরেই ঘুমাচ্ছিল, যেখানে তার দুষ্টু বন্ধুরা তাকে মজা করে ঢুকিয়ে রেখেছিল। মার্শা জেগে উঠে একটি পিকনিক টেবিলের ওপর। কেইলি লাইফগার্ড কেবিন থেকে বের হয়ে বন্ধুদের কনভার্টেবল গাড়িটি দেখতে পায়। তাদের মধ্যে জোনাহও ছিল, যা কেইলির জন্য বেশ অস্বস্তিকর, কারণ জোনাহ তার প্রাক্তন বয়ফ্রেন্ড। কেইলি অবাক হয়ে লক্ষ্য করে যে অন্য বন্ধুদের আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। সৈকতে কেবল পড়ে রয়েছে তাদের স্লিপিং ব্যাগগুলো। মার্শা জেগে উঠে দেখে যে তার বিকিনির উপরের অংশটা কোথাও নিখোঁজ। সে নিশ্চিত ছিল যে তার বান্ধবী হিদারি তার এই পোশাকটি নিয়ে গেছে। এরই মধ্যে মার্শার শরীর খারাপ লাগতে শুরু করে এবং সে বমি করতে যায়। ঠিক তখনই কেইলি লক্ষ্য করে সৈকতে এসে বসা একটি পাখিকে বালু যেন ভেতরে টোনে শুষে নিচ্ছে। সে মার্শাকে সতর্ক করার চেষ্টা করে যাতে সে টেবিল থেকে নিচে না নামে, কিন্তু মেয়েটি কোনো কথা না শুনেই বালুর ওপর পা দিয়ে দেয়। সাথে সাথেই তাকেও নিচের দিকে টেনে নিতে শুরু করে। মেয়েটি মরিয়া হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু বাকি কিশোর কিশোরীরা হ্যাংওভারের কারণে প্রথমে বুঝতেই পারছিল না আসলে কি ঘটছে। তাকে বাঁচাতে কেবল ভ্যান্সি এগিয়ে আসে, তবে দুর্ভাগ্যবশত বালু সেই ছেলেটিকেও টেনে ধরতে শুরু করে। গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ গাড়িটি স্টার্ট হচ্ছিল না। মিচ লাইফগার্ড কেবিনের ভেতরে একটি দড়ি খুঁজে পায় এবং সেটি ভ্যান্সের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু আফসোস, সেই বালুর টান এতটাই শক্তিশালী ছিল যে তা আক্ষরিক অর্থেই ছেলেটিকে পিষে চ্যাপ্টা করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ভ্যান্স সম্পূর্ণভাবে বালুর নিচে তলিয়ে যায়। মার্শার ভাগ্যও ঠিক একই রকম হয়। রনি কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ছিল ভ্যান্সের প্রেমিকা। এটা স্পষ্টতই কোনো সাধারণ চোরাবালি ছিল না, বরং তার চেয়েও ভয়ঙ্কর ও ভয়ানক কিছু একটা ছিল। তারা জরুরি সেবায় ফোন করতে চায়, কিন্তু তাদের সব মোবাইল ফোন রয়েছে গাড়ির ডিকিতে। গত রাতে পার্টির কোনো আপত্তিকর ছবি বা ভিডিও যাতে তৈরি না হয় সেজন্য তারা নিজেরাই সব ফোন সেখানে তালাবদ্ধ করে রেখেছিল। জোনা আবারও গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল গাড়ির ব্যাটারি পুরোপুরি চার্জহীন হয়ে গেছে। কেইলি বালুর দিকে তার হাতটি একটু বাড়িয়ে দেয় এবং দেখতে পায় বালু থেকে সুতোর মতো কিছু চৌম্বকীয় তন্তু বা ক্ষুদ্র ক্ষুদ্র লোম বের হয়ে আসছে। এদিকে ময়লার ড্রামের ভেতরে গিলবার্টের ঘুম ভাঙে। সে বুঝতে পারে যে সে ভেতরে আটকে গেছে এবং বের হতে পারছে না। বন্ধুরা তাকে অনুরোধ করে যেন সে একটুও নড়াচড়া না করে, পাছে তার নড়াচড়ার কারণে ড্রামটি বালুর উপর উল্টে পড়ে যায়। গিলবার্ট প্রথমে এই পুরো ব্যাপারটা বিশ্বাস করতে চায় না এবং ভাবে এটা বোধহয় বন্ধুদের আরেকটি নতুন কোনো প্র্যাঙ্ক, কিন্তু সে নিজেও একা বের হতে পারছিল না, আর তাকে সাহায্য করতেও কেউ এগিয়ে আসছিল না। বহু ঘন্টা পার হয়ে যায়। রনি তার ডায়েরিতে কিছু একটা লিখছিল। জোনাহ এবং সান্ডা ঝিমোচ্ছিল, আর গিলবার্ট অতিরিক্ত গরমে সানস্ট্রোক করে বসে। কেইলি মিচকে জিজ্ঞেস করে গত রাতে আসলে কি ঘটেছিল, কেন তারা গতকাল বালুর উপর দিয়ে হেঁটে বেড়াতে পারছিল আর আজ কেন পারছে না। সে বন্ধুদের দিকে সানস্ক্রিন ক্রিমের একটি টিউব ছুঁড়ে দেয় এবং আবারও সেই একই প্রশ্ন করে, এই এক রাতে ঠিক কি এমন বদলে গেল। অবশেষে বাকিরা বুঝতে পারে যে সমস্ত কিশোর কিশোরী এখন সৈকতে অনুপস্থিত তারা সবাই এই নরকীয় বালুর শিকারে পরিণত হয়েছে। সৈকতের সমস্ত মানুষের মধ্যে কেবল তারাই কয়েকজন এখন পর্যন্ত বেঁচে আছে। ঠিক এই মুহূর্তে জোনা গিলবার্টকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সানস্ক্রিন ক্রিমের বোতলটি দেখে মোটাসোটা ছেলেটি সকালের মধ্যে এই প্রথমবার একটু হাসে। ঠিক তখনই গিলবার্ট সৈকতের কিনারায় সেই আঠালো গোলকটির অবশিষ্টাংশ লক্ষ্য করে, যা সে গতকাল রাতে ভ্যান্সের সাথে টেনে এনেছিল। বন্ধুরা এবার বুঝতে পারে যে ওই গোলকটি আসলে কোনো সাধারণ বল ছিল না, ওটা ছিল কোনো ভয়ানক প্রাণীর ডিম।
আর গত রাতেই ওটা ফুটে ভেতরে থাকা আসল দানবটি বের হয়ে এসেছে। মনে হচ্ছে দানবটি এখন বালুর নিচে লুকিয়ে আছে এবং তার এলাকায় যা কিছু পড়ছে সে সব কিছু খেয়ে ফেলছে। এই নরকীয় দানবটি ইতিমধ্যে ভ্যান্স, হিদার, মার্শা এবং আরও অনেক কিশোর কিশোরীকে গিলে খেয়েছে। দানবটির আকার কত বড় তা বোঝার জন্য কেইলি লাইফগার্ড কেবিন থেকে কিছু হটডগ খুঁজে বের করে এবং সৈকতের বিভিন্ন প্রান্তে সেগুলো ছুঁড়ে মারে। দানবটি প্রথম দুটি সসেজ নিমেষেই খেয়ে ফেলে। এরপর গিলবার্টের ড্রামের পাশে এসে বসা একটি পাখিকেও সে টেনে নিয়ে যায়। কিন্তু মিচ যখন তৃতীয় সসেজটি ছুঁড়ে দেয় তখন দানবটি সেটা স্পর্শও করে না। এর অর্থ হলো দানবটির নাগাল অতদূর পর্যন্ত পৌঁছায় না। এই আবিষ্কার বন্ধুদের মনে বেঁচে ফেরার এক নতুন আশা জাগিয়ে তোলে। তবে সমস্যা হলো সেই নিরাপদ সসেজটি যেখানে পড়েছে সেখান থেকে তাদের দূরত্ব অনেক বেশি। জোনা দুটি সার্ফবোর্ড নেয় এবং সেগুলোকে ব্রিজের মতো ব্যবহার করে পিকনিক টেবিলটির দিকে যাওয়ার চেষ্টা করে। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও সে কেইলির সাথে ঝগড়া করার সময় পায়, কারণ সে তার প্রাক্তন প্রেমিকা কেইলিকে মিচের সাথে দেখে হিংসা করছিল। জোনা কোনো মতে টেবিল পর্যন্ত পৌঁছায়, কিন্তু হঠাৎ পায়ের নিচের সার্ফবোর্ডটি পিছলে যায়। ফলে সে বালুর খুব কাছাকাছি ঝুঁকে পড়ে। মনে হচ্ছিল বালুর নিচের ওই অদৃশ্য দানবটি ইচ্ছে করেই সার্ফবোর্ডটি নাড়িয়ে দিচ্ছিল। মুহূর্তের মধ্যে বালু থেকে কিছু চৌম্বকীয় সুর বের হয়ে আসে এবং জোনার পেটে আঘাত করে জখম করে দেয়। সে কোনো রকমে লাফ দিয়ে টেবিলের ওপর ওঠে, কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরি সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এটা ছিল জেলিফিশের কামড়ের মতো, তবে তার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। বোঝাই যাচ্ছিল বালুর নিচের দানবটি অত্যন্ত বিষাক্ত। টেবিলের ওপর থেকে জোনা বালুর ওপরে পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগ থেকে একটি কলা বের হয়ে বালুর ওপর পড়েছিল, কিন্তু দানবটি সেটা স্পর্শ করেনি। জোনা লক্ষ্য করে ফলটি আসলে ক্যাম্প ফায়ারের পুড়ে যাওয়া ছাইয়ের ওপর পড়েছে। নিজের জীবন বাজি রেখে জোনা সেই ছাইয়ের স্তূপের ঠিক মাঝখানে লাফ দেয়। আশ্চর্যজনকভাবে তার কোনো ক্ষতি হয় না। এর মানে এই অজ্ঞাত প্রাণীটি আগুন এবং পোড়া ছাইকে ভয় পায়। জোনা নিজেকে কিছুটা সামলে নিয়ে সেই কলাটি খায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার পেটের ক্ষতটি অত্যন্ত ভয়াবহ রূপ নিচ্ছিল এবং সেখানে পচন ধরতে শুরু করেছিল। কেইলি জোনাকে দ্রুত টেবিলে ফিরে আসতে বলে এবং ওই ব্যাগটির ভেতরে দেখতে বলে। ব্যাগের ভেতর তারা কিছু পানীয় পায়। রনি ও সান্ডার জন্য সোডার ক্যান, গিলবার্টের জন্য একটি বোতল, আর কেইলি ও মিচের জন্য পেপসির ক্যান। এদিকে জোনার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, এমনকি তার পেটের ক্ষত থেকে অদ্ভুত সুর বের হতে দেখা যায়। নরকীয় যন্ত্রণা সহ্য করে সে পিকনিক টেবিলে উঠে শুয়ে পড়ে। বন্ধুরা দেখতে পায় যে বালুর ওপর থাকা সার্ফবোর্ডগুলো নিজে নিজেই নড়ছে। এর অর্থ জোনাহ আর কোনোভাবেই গাড়ির কাছে ফিরে যেতে পারবে না। এমনকি গাড়ির ভেতরে থাকা সান্ডা আর রনিও খুব একটা নিরাপদ ছিল না, কারণ বালুর দানবটি আস্তে আস্তে গাড়ির চাকার রাবার খেতে শুরু করেছিল। গিলবার্ট চিৎকার করে বলে, যেভাবেই হোক গাড়ির বুট থেকে তাদের মোবাইল ফোনগুলো বের করতে হবে। রনি গাড়ির ভেতরের পিছনের সিটটি নামিয়ে ভেতর থেকে বুট খোলার চেষ্টা করে, কিন্তু এই পদ্ধতি কাজ করে না। তখন সান্ডা গাড়ির প্রান্তে দাঁড়িয়ে রনির হাত শক্ত করে ধরে রাখে, যাতে রনি বাইরে ঝুলে বুট খোলার চেষ্টা করতে পারে। কিন্তু কয়েকবার চেষ্টার পর স্পষ্ট হয়ে যায় যে এভাবে বুট পুরোপুরি খোলা যাবে না, অন্য কোনো উপায় দরকার। কেইলি লাইফগার্ডের টাওয়ারে একটি রেস্কিউ হুক খুঁজে পায় এবং সেটি রনির দিকে ছুঁড়ে দেয়। রনি এক হাতে সান্ডার হাত এবং অন্য হাতে হুকটি ধরে কোনো মতে বুটের ডালাটি খোলে, কিন্তু সে ফোনগুলো বের করার আগেই বুটের ভারী ডালাটি ধপ করে বন্ধ হয়ে যায় এবং তার আঙুলগুলো আটকে গিয়ে চেপে যায়। ঠিক এই চরম মুহূর্তে সৈকতে একটি পুলিশের টহল গাড়ি এসে হাজির হয়। কিশোর কিশোরীরা চিৎকার করে পুলিশ অফিসারকে এই ভয়ানক বিপদের কথা জানিয়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু অফিসার স্বভাবতই তাদের কথা বিশ্বাস করেন না। তিনি ভাবেন এই তরুণ তরুণীরা কোনো নিষিদ্ধ মাদক গ্রহণ করেছে এবং এখন সবাই মিলে হ্যালুসিনেশন দেখছে। পুলিশ অফিসারটি অত্যন্ত শান্তভাবে নিজের গাড়ি থেকে নেমে আসেন। পুলিশ অফিসারের কোনো ক্ষতি হয় না। তিনি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে বাকিদের নিয়ে উপহাস করতে থাকেন। বিশেষ করে ড্রামের ভেতরে আটকে থাকা মোটা সোটা গিলবার্টকে দেখে তিনি বেশ মজা পান। আমাদের নায়কেরা বুঝতে পারে যে অফিসারটির বেঁচে থাকার কারণ হলো তার জুতো। তার বুট জুতো জোড়ো ছিল অত্যন্ত মোটা সোলের। অফিসার কেইলি এবং মিচকে লাইফগার্ড টাওয়ার থেকে নিচে নেমে আসার নির্দেশ দেন, কিন্তু তারা পরিষ্কারভাবে তা করতে অস্বীকৃতি জানায়। ঠিক তখনই অফিসারের হাতের চাবিটি বালুর ওপর পড়ে যায় এবং তিনি সেটি তুলতে নিচু হন। সেই মুহূর্তেই বালু তার হাতটি শক্ত করে চেপে ধরে।
অফিসার নিজের আত্মরক্ষার জন্য পেপার স্প্রে ব্যবহার করেন, যা তাকে সাময়িক সাহায্য করলেও ততক্ষণে তিনি তার ডান হাতটি হারান। তীব্র যন্ত্রণায় এবং শকের কারণে তিনি বালুর উপর পড়ে যান। স্বাভাবিকভাবেই তিনিও সেই বালুর দানবের শিকার হন। কেইলি কোনো মতে উপর থেকে অফিসারের পেপার স্প্রেটি নিজের কাছে টেনে নিতে সক্ষম হয়। এবার মিচের মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে চটি জুতো পরেই পায়ে তোয়ালে জড়িয়ে এবং তার উপর পেপার স্প্রে ছিটিয়ে দৌড়ে পুলিশের গাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, যাতে গাড়িটি নিয়ে এসে বাকিদের উদ্ধার করে এখান থেকে পালানো যায়। সান্ডা গাড়ি থেকে তার দিকে দুটি তোয়ালে ছুঁড়ে মারে। প্রথম তোয়ালেটি মিচ সফলভাবে ধরে ফেলে, কিন্তু দ্বিতীয়টি ধরতে যাওয়ার সময় লাইফগার্ড কেবিনের বারান্দার রেলিংটি ভেঙে যায় এবং সে সরাসরি বালুর উপর পড়ে যায়। বালুর দানবটি সাথে সাথেই তাকে আক্রমণ করে। দুর্ভাগ্যবশত বন্ধুদের কেউই তাকে সাহায্য করতে পারে না। তারা কেবল অসহায়ভাবে তাদের বন্ধুর জীবনের শেষ কয়েকটা সেকেন্ড চোখের সামনে দেখতে পায়। বালুর উপর পড়ে থাকে কেবল একটি লাল রক্তের দাগ। মিচের মৃত্যুতে কেইলি পুরোপুরি ভেঙে পড়লেও সে হাল ছাড়তে রাজি ছিল না। সে সান্ডাকে বাধ্য করে গাড়ির ছাদ থেকে রেলিংয়ের কিছু ভাঙা অংশ পিকনিক টেবিলের দিকে বাড়িয়ে দিতে, আর নিজে টাওয়ার থেকে সরাসরি লাফ দিয়ে কনভার্টিবল গাড়ির ভেতরে এসে পড়ে। গাড়িতে ঢুকেই কেইলি সান্ডাকে সজোরে একটি চড় মারে, কারণ সান্ডা গত রাতে কেইলির বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছিল। কেইলি দেখতে পায় জোনা এখনও বেঁচে আছে এবং এই চরম মুহূর্তে তারা একে অপরের প্রতি ভালোবাসার স্বীকারোক্তি দেয়। এরপর কেইলি এবং সান্ডা মিলে যৌথ প্রচেষ্টায় রনির আঙুলগুলো গাড়ির বুটের ডালার নিচ থেকে মুক্ত করে। রনি তীব্র যন্ত্রণায় ছটফট করছিল, তবে ভাগ্যিস সে অন্তত ওই ফাঁদ থেকে বের হতে পেরেছে। মেয়েরা তার ক্ষত অবস্থায় ব্যান্ডেজ বেঁধে দেয়। এদিকে গিলবার্ট বুঝতে পারে যে ড্রাম থেকে বের হওয়ার চেষ্টার সময় ড্রামের ধারালো কোনায় তার পেট কেটে গেছে। তার রক্ত যখন বালুর ওপর টপ টপ করে পড়তে শুরু করে, দানবটি টের পেয়ে যায় যে ঠিক কোথায় তার শিকার লুকিয়ে আছে। সান্ডা ভাঙা রেলিংয়ের টুকরোগুলোকে ব্রিজের মতো ব্যবহার করে পিকনিক টেবিলে শুয়ে থাকা আহত জোনার কাছে পৌঁছানোর চেষ্টা করে। কেইলিও সেই রেলিংয়ের ওপর দিয়ে তার পিছু পিছু যায়। সবার শেষে আসছিল রনি, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সে হোঁচট খেয়ে বালুর ওপর পড়ে যায়। কেইলি ওপর থেকে পেপার স্প্রে ব্যবহার করলেও কোনো লাভ হয় না। বালুর দানবটি রনিকে টেনে ভেতরে নিয়ে যায়। সান্ডা এবার মিচের সেই পুরনো পরিকল্পনা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে পায়ে ভালো করে তোয়ালে জড়িয়ে পেপার স্প্রে ঢেলে এক দৌড়ে পুলিশের গাড়ির দিকে চলে যায়। তার এই প্রচেষ্টা সফল হয়। সে পুলিশের গাড়ির বনেটের ওপর লাফিয়ে উঠে আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু ঠিক তার কয়েক সেকেন্ড পরেই বালুর দানবটি গিলবার্টকে আক্রমণ করে। সে ড্রামের তলা ফুটো করে মোটাসোটা গিলবার্টকে আক্ষরিক অর্থেই নিচের দিকে শুষে নেয়। এই ভয়ানক প্রাণীটির শরীর থেকে এবার বিশালাকার এবং দীর্ঘ সুর বের হয়ে আসে এবং সেটি দিয়ে সে পুলিশের গাড়িতে আঘাত করতে থাকে। আঘাতে সান্ডা গাড়ির বনেট থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। রাত নেমে আসে। সান্ডার যখন জ্ঞান ফেরে, সে পুলিশের গাড়ির পিছনের অংশে একটি হাওয়া ভর্তি লাইফ রাফট খুঁজে পায়। সে সেটিকে ফুলিয়ে তার ভেতরে চড়ে বসে এবং কেইলি ও জোনাকে পিকনিক টেবিল থেকে পুলিশের গাড়িতে চলে আসতে সাহায্য করে। হঠাৎ করেই বালুর নিচ থেকে একটি বিশাল উজ্জ্বল সুর বের হয়ে কেইলিকে আক্রমণ করে। কেইলি দ্রুত গাড়ির বনেটে উঠে সেখানে থাকা দুটি পেট্রোলের ক্যান খুঁজে পায়। সে ওই জ্বালানি ব্যবহার করে দানবটির সেই দানবীয় সুরে আগুন ধরিয়ে দেয়। আমাদের নায়কেরা গাড়ির ভেতরে নিজেদের বন্দি করে নেয় এবং আতঙ্কের সাথে লক্ষ্য করে কিভাবে জ্বলন্ত বিশাল সুরটি তাদের ধরার জন্য শেষ চেষ্টা করছে। অবশেষে বালুর দানবটি পিছু হটে, কিন্তু কেইলি এবং সান্ডা অত্যন্ত দুঃখের সাথে আবিষ্কার করে যে পেটের মারাত্মক জখমের কারণে জোনা আর বেঁচে নেই। দুই মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং দীর্ঘ ধকল ও ক্লান্তির কারণে একসময় গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এক ব্যক্তি তাদের গাড়ির জানালায় টোকা দেয়। সে জিজ্ঞেস করে তারা ঠিক আছে কিনা। কেইলি এবং সান্ডা চোখ মেলে দেখে যে দানবটি উধাও হয়ে গেছে। তারা আবারও স্বাভাবিকভাবে বালুর উপর দিয়ে হেঁটে যেতে পারছিল, কিন্তু দানবটি গেল কোথায়? ক্যামেরার শেষ দৃশ্যে দেখা যায় পানির নিচে জেলিফিশের মতো দেখতে এক বিশাল আকৃতির প্রাণী সাঁতার কেটে এগিয়ে চলেছে অন্য এক সৈকতের দিক, যা সাধারণ মানুষে ভরপুর। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও রোমাঞ্চকর, রহস্যময় ও দারুণ সব গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অসাধারণ গল্প নিয়ে।